তারাও ছিল। এটাকে আমাদের স্বীকার করতে হবে। এটা আমি করি। এবং আওয়ামী লীগ ধরেন বাংলাদেশের একটা অংশের মধ্যে এখনও তাদের প্রাসঙ্গিকতা আছে। সেটা কত বড় কত ছোট সেটা আমি জানি না। আমার ধারণা এটা খুব বেশি বড় না, স্মল পোর্শন, এবং কিছু অঞ্চলভেদে সেটা আছে। এটাও আমাদের স্বীকার করতে হবে এবং আমি এটা মানি। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যা কিছু করেছে, এটা যদি কারোর মধ্যে বিবেক থাকে, সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারবে না, যদি তার সেই বিবেকটা থাকে। আর যদি বিবেক না থাকে তাহলে আপনি অনেক কিছুই করতে পারেন, ওটা সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আওয়ামী লীগকে কীভাবে অ্যাকোমোডেট করবেন? যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারাদের হাতে মানুষের রক্ত আছে, এরকম ঘটনা তো জেলা পর্যায় পর্যন্ত ঘটেছে। যারা হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছেন, বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করেছে, এরকম লোকের তো আওয়ামী লীগের অভাব নাই। সো আমি মনে করি যে যেটা হওয়া উচিত, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন করা দরকার। এটা কথা একবার উঠেছিল, রিকনসিলিয়েশন শব্দটা বারবার এসেছিল। হ্যাঁ, এবং এখানে একটা রিকনসিলিয়েশন আমাদের হতে হবে। আচ্ছা, আমাদের সামনে এছাড়া আর খুব বেশি রাস্তা নাই। এটা হয়তো আপনি এখন করবেন না, 5 বছর পরে করবেন, কিন্তু হতে হবে। বরং রিকনসিলিয়েশন হলে পরে আনুষ্ঠানিকভাবে ভালো। আর যদি রিকনসিলিয়েশন না হয় আপনি ব্যাকডোর দিয়ে তাদেরকে স্পেস করে দেন, বরং ওটা খারাপ। এনসিপিকে ব্যাকডোর দিয়ে করার চেষ্টা, সেটা এনসিপিও করতে পারে, বিএনপিও করছে, জামায়াতও করবে, করছে, সবাই করবে। একটা, কারণ রাজনীতি তো এখন যেভাবে আছে এভাবে থাকবে না 5 বছর 4 বছর 7 বছর পরে। সো দেখবেন যে এই দলগুলো তাদের নিজেদের স্বার্থেই পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে স্পেস করে দিবে কোনো না কোনোভাবে। তো সেটা হওয়ার চেয়ে একটা ফর্মাল রিকনসিলিয়েশন কমিশন হওয়া উচিত আপ টু ডিস্ট্রিক্ট লেভেল, যে তারা আসুক, দায় স্বীকার করুক, দোষ স্বীকার করুক, যাদের হাতে রক্তের দাগ আছে, হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছে, তারা ছাড়া বাকিদেরকে আপনারা সোসাইটিতে অ্যাকোমোডেট করেন। সে চাকরি করুক, সে ব্যবসা করুক, সে সামাজিক অনুষ্ঠানে যাক, কিন্তু সে তো একেবারে কেউ কোথাও যেতে পারছে না, তাকে সে স্কোপটা দিতে হবে তাকে। এছাড়া আমার হাতে কোনো ওয়ে নাই। মানে এটা হচ্ছে আমার অ্যানালিসিস। কিন্তু যদি আপনি সেটা না করেন তাহলে কি হবে? আওয়ামী লীগও তো একটা পর্যায় পর্যন্ত এটা পুশ করতে চাইবে। এখন পুশ করে তারা কত দূর যাবে সেটা পরের হিসাব। এখন আপনি রাজনীতিতে যেটা দেখছেন, বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা 2 বছর পরে নাও থাকতে পারে। আন্ডারস্ট্যান্ডিং তো এখনই দেখছি যে অনেকটাই নাই, মানে তারা হয়তো ফ্যাসিবাদ প্রশ্নে সবাই একজোট, কিন্তু তাদের নিজস্ব ভিউ তো আছে, সেগুলো তো আলাদা। সো আমার আন্ডারস্ট্যান্ডিংটা এই জায়গায় আমি মনে করি যে এটা হলে পরে আমাদের রাজনীতির জন্যও ভালো, আমাদের সমাজের জন্যও ভালো। সাইফ, রিকনসিলিয়েশন আপনি কোথায় কিছু বলতে চাইছেন? ডেফিনেটলি আমি দ্বিমত পোষণ করেন কিনা আকবরের সঙ্গে? আর আমি একমত পোষণ করি, রিকনসিলিয়েশন অবশ্যই হওয়া উচিত, কিন্তু যাদেরকে আমরা এই প্রক্রিয়াতে আনতে চাই তারা কি আসলে সেটা চায় কিনা? আপনি শেখ হাসিনা থেকে শুরু করে আপনি কোনো পর্যায়ের কোনো দলীয় নেতাকে কি এখন পর্যন্ত আপনারা শুনেছেন যে তারা কোনোভাবে অনুশোচনা ফিল করছে বা তাদের মধ্যে কোনো রকম গিল্ট কাজ করছে? আসলে কাজ করছে না। এবং কোনো প্রক্রিয়ায় তারা আসলে মনে করছে না যে ওই জুলাই গণঅভ্যুত্থান বা 17 বছর ধরে তারা যে কাজকর্ম করেছে এটা আসলে ভুল। তারা নানাভাবে এটার বৈধতা উৎপাদন করছে এবং নানাভাবে তারা যে একটা রাইট ট্র্যাকে ছিল এবং ইতিহাসের সঠিক অবস্থানে এখনও তারা আছে, এটাই তারা এস্টাবলিশ করছে, এটাই তারা প্রমাণ করছে। এবং এই প্রমাণের মাঝে এই মানে বটম টু মানে যে পর্যায়েরই নেতাকর্মী থাকুক না কেন, কাউকে এনসিপি আসলে মনে করে না তাদের ব্যাকডোর বলেন সামনের ডোর বলেন কোনোভাবেই স্পেস দেওয়ার কথা। আমি মূলত বুঝিয়েছি আসলে যারা নিরীহ সমর্থক যারা আছেন বা ছাত্রলীগের, এইটা যাচাই বাছাই করা একটু কঠিন কাজ না? কঠিন না, মানে আপনি কাউকে নিচ্ছেন না আমাদের সাংগঠনিকভাবে আমাদের যেহেতু প্রত্যেকটা এখন জেলা উপজেলা সব জায়গায় আমাদের একটা সাংগঠনিক ভিত্তি আছে। ভাই যেটি বললেন যে প্রত্যেকটা জেলা বা বিভিন্ন থানা পর্যায়েও যেরকম আওয়ামী লীগের লোকজন যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেটার তো অপর সাইডে যারা ছিলেন তারাই তো মূলত একটা বড় অংশ আমাদের সাথে যুক্ত আছেন। তো এই মানুষগুলোর মাধ্যমেই তো আমাদের এই সবগুলো জায়গায় স্ক্রুটিনি হচ্ছে। মানে র্যান্ডম কেউ এসে বললো যে ভাই আমি আপনাদের দলে যুক্ত হবো, এইভাবে তো এই প্রক্রিয়া তো আমরা কাউকে যুক্ত করছি না। অবশ্যই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে তাদেরকে যুক্ত করা হচ্ছে। তো ডেফিনেটলি খুবই ভালো হতো যদি আসলে রিকনসিলিয়েশনের মাধ্যমে যদি আমরা আসলে তাদেরকে একটা প্রক্রিয়া আনতে পারতাম, কিন্তু তাদের মধ্যে আসলে সেই অনুশোচনা বোধ এখন তো নেই, আমার মনে হয় না সামনে কোনোদিন আসবে।
সেই ক্ষেত্রে আকবর হোসেন, ধরেন আওয়ামী লীগ তো বড় একটি দল, এখন তাদের যে অবস্থা, তাদের যে সিচুয়েশন, বা বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, এখন এই দলটাকে আপনি নিষিদ্ধ করে বা বের করে দিয়ে বা চাপ দিয়ে রেখে, ফলে আমরা দেখি যে এর আগে আমি আলোচনা করেছিলাম, ধরেন প্রতিবেশী দেশ, সেখানে বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে, তারা নানাভাবে পুশিন করার চেষ্টা করবে, এটা আশঙ্কা করা হচ্ছে। এর আগে পরে তারা করেছেও, বড় একটি গোষ্ঠীকে তারা বলা হচ্ছে কাশ্মীরের মতো কিছু করবে সীমান্তে। ফলে এই সময়গুলোতে কিন্তু দেশে একটা জাতীয় ঐক্যের দরকার হয়, যখন এরকম ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গাটায় ধরেন আওয়ামী লীগকে রেখে আপনি জাতীয় ঐক্য করা আসলে কি সম্ভব হবে? দেখুন, শেখ হাসিনা বলুন বা আওয়ামী লীগের আরও নিচের দিকের নেতারা বলুন, একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে গেছে না 5ই আগস্টের পরে? তাদেরকে কি ইমাম থেকে শুরু করে মানে তাদেরকে কেউ তাড়িয়ে দিয়েছিল? না, আমরা হঠাৎ করে দেখলাম 6-7 তারিখে যে বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁকা, আওয়ামী লীগ মুক্ত। তো কেন তারা চলে গেছে? এটার আমার একটা অবজারভেশন হচ্ছে যে আমরা দেখেছি যে তারা কতটা খারাপ কাজ করেছে, আমরা যতটা না দেখেছি তারা নিজেরা জানে তারা কতটা খারাপ, এবং যারা জানে সে কতটা খারাপ এই জন্য সে চলে গেছে। কারণ সে নিজে বুঝতে পারছিল যে আমি এত খারাপ কাজ করেছি যে আমি থাকলে পরে এটার পাবলিক ব্যাকলাশটা কি হবে, এই জন্য সে সরে গেছে। আর জাতীয় ঐক্যের কথা বলছেন, যারা এক্সিস্ট করে না তাদের সঙ্গে আপনি জাতীয় ঐক্য কীভাবে করবেন? মানে আমি রেকনসিলিয়েশনের কথাটা বলছি যে রেকনসিলিয়েশনের কিছু স্টেপস থাকে। স্টেপসের প্রথম স্টেপস হচ্ছে যে যারা এটাতে যুক্ত হতে চাইবে তাদেরকে স্বীকার করতে হবে যে ইয়েস, আমি একটা অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি এটার জন্য ক্ষমা চাই। তারপরে অন্য প্রসেসগুলো স্টার্ট হয়, যেটা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে। কিন্তু সাইফ যেটা বললেন যে হ্যাঁ, সেরকম কোনো লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না। আর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি মনে করি আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ভারত থেকে অপারেট করার চেষ্টা করবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ফিউচার নেই। ইটস ভেরি সিম্পল। কেন নাই? শেখ হাসিনা যদি ভারতে আশ্রয় না নিয়ে কিংবা ভারতে আশ্রয় নেওয়ার পরেও যদি অন্য কোথাও আশ্রয় নিতেন, ধরেন কথার কথা শেখ হাসিনা যদি আজকে ব্রিটেনে থাকতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজকে অন্যরকম হতো। আচ্ছা, কারণ বাংলাদেশের একটা অংশের মধ্যে, এটাকে আপনি পজিটিভলি দেখেন বা নেগেটিভলি দেখেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু চরম ভারত বিরোধী মনোভাব আছে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে যে ভারত বাংলাদেশে একটা পলিটিক্যাল কন্ট্রোল চায়। যদি তার সে পলিটিক্যাল কন্ট্রোলটা না থাকে, সে আর অন্য কোনো কিছুতে বাংলাদেশের সঙ্গে এঙ্গেজড হতে চায় না। 5ই আগস্টের পরে তো ভারতকে কেউ বলে নাই যে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। তারা গোস্বা করেছিল, অভিমান করেছিল, কারণ তাদের বন্ধু ক্ষমতায় নাই। এখন তারা আবার নিজেরা নিজেরা বলছে যে বাংলাদেশকে আমাদের দরকার। এখনো কিন্তু তাদেরকে কেউ ডেকে আনেনি, তাই না? ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে যেহেতু না, এখন বড় দেশ, সেই জন্য আমি বলছি যে সম্পর্কটা কেমন হবে, সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগের সঙ্গে ওই যে জাতীয় ঐক্যের ব্যাপারটা, অ্যাজ লং এজ দে আর অপারেটিং ফ্রম ইন্ডিয়া, দ্য চান্সেস আর ভেরি স্লিম। এটার আমি কোনো সুযোগ দেখি না। আচ্ছা, আর ভারতের সঙ্গে সম্পর্কে কি হবে? বাংলাদেশের কোনো মানুষই বলবে না, আমিও বলবো না, আমি অন রেকর্ড বলছি যে আমি ভারতের সঙ্গে সম্পর্ক চাই না। আর উই রিয়েলি ম্যাড যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই না? সেটা কি ভারত আমার সম্পর্ক না রেখে আপনি? না, আমি তো বলছি না তো, অবশ্যই সম্পর্ক চাই, সেটাই। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে সম্পর্কটা আপনি কেমন চান। আমার সঙ্গে তার সম্পর্কটা হবে ব্যবসায়িক, আমার সঙ্গে তার সম্পর্কটা হবে পিপল টু পিপল কন্ট্রাক্ট, আমার সঙ্গে তার সম্পর্কটা হবে কালচারাল। কিন্তু ভাই, আমি যেটা চাইবো না তুমি আমার দেশের রাজনীতিতে তুমি হস্তক্ষেপ করবা, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। যে আমার দেশের একতরফা নির্বাচন হবে আর আপনি পরের দিন ফুলের তোড়া নিয়ে সাথে সাথে গিয়ে বলবেন যে কত চমৎকার নির্বাচন হয়েছে। হ্যাঁ, আমার দেশের নির্বাচন হবে, তার আগের দিন তাদের ফরেন সেক্রেটারি এসে বলবে যে এই নির্বাচন না হলে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে যাবে। এইটা তো বাংলাদেশের মানুষ মানবে না। সো সেন্টিমেন্ট ইজ সামথিং। যে কেন বিগ নেইবারকে নিয়ে স্মল কান্ট্রিজগুলোর এই একটা চরম হতাশা, ক্ষোভ তৈরি করে, এটা তো রিজন আছে। আপনি দেখেন, যদি ভারত আজকে বাংলাদেশের রাজনীতিতে যদি হস্তক্ষেপ না করে বা না করতে চায়, বাংলাদেশের মানুষের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দে আর ভেরি ফাইন উইথ ইন্ডিয়া। হ্যাঁ, এবং আমার ধারণা ইন্ডিয়ার লোকও তাই। এখন ভারতের তো এই যে মানে ফরেন পলিসির যে ডিজাস্টার, এস জয়শঙ্কর আসার পর থেকে, এস জয়শঙ্কর যখন থেকে ভারতের পররাষ্ট্র সচিব মন্ত্রী হলেন, ভারত এই রিজিয়নে তাদের সবাইকে হারিয়েছে।
বাংলাদেশ বলুন, মালদ্বীপ বলুন, শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, আফগানিস্তান বলুন, কোথায় না। ভারত যদি বিশ্বে একটা ভালো নেতৃত্ব দিতে চায় প্রভাবশালী রাষ্ট্র হিসেবে, সেক্ষেত্রে তো তার তো প্রতিবেশী দেশগুলোকে নিয়ে চলতে হবে। কিন্তু তারা তো প্রতিবেশীর চলছে সাথে না। সম্পর্ক খারাপ রেখে তারা সে তো কিভাবে বিশ্বে তারা তো চলছে না। তাদের যে এখন নীতি, একসময় ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে হাইলি রিগার্ড করা হতো, এখন কিন্তু পশ্চিমা দেশে ভারতকে একটু নিচু চোখে দেখা হয়। কারণ তারা তো দেখতে পাচ্ছে ভারতে কি হচ্ছে, তারা এথনিক ক্লিনজিং করছে মুসলিমদেরকে সেখানে। এটা দেখছে না পশ্চিমা বিশ্ব, ছবি তো পরিষ্কার। সবই পরিষ্কার। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এসে ভারতের সঙ্গে সে যে বিহেভ করছে, হ্যাঁ আমি বলবো না যে সেখানে ভারতের ডেমোক্রেসির দুর্বলতা এগুলোর কারণে করছে, বাট ওভারঅল হয় কি যে পুরো ওয়ার্ল্ডে একটা মেসেজ যায়। আপনি দেখেন যে এই রিজিয়নাল পলিটিক্সে ভারতকে ছাপিয়ে পাকিস্তান এখন দুর্ধর্ষ হয়ে উঠছে। এটা কেন হচ্ছে? জাস্ট বিকজ যে ইন্ডিয়াকে এখন আর কেউ ট্রাস্ট করে না, ইন্ডিয়া সে ক্যাপাবিলিটি নাই।